নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আতাউল্লাহ এই নামটা এখন খবরের শিরোনামে। কে এই আতাউল্লাহ? এ রোহিঙ্গা, কিন্তু জন্মেছে পাকিস্তানের করাচিতে, তারপর চলে যায় সৌদি আরব, সেখান থেকে লিবিয়া হয়ে পাকিস্তানে ফেরে। আইএসআই তাকে রিক্রুট করে, জঙ্গি প্রশিক্ষণ দেয়, কাশ্মীরে পাঠায়, কাশ্মীরেও জঙ্গি প্রশিক্ষণ নেয়, তারপর পাকিস্তানে ফিরে আসে, তারপর আইএসআই তাকে মায়ানমারে পাঠায় রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের জঙ্গি ভাবাদর্শে উদ্বুদ্ধ করার জন্য। সেখানে সে প্রথমে হিন্দু বাঙালি যারা ছিল ওখানে তাদেরকে নিধন করে। তারপর 2016 সালে রাখাইন থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজারে চলে আসে এবং আন্তর্জাতিক বাংলাদেশ সরকারের বিভিন্ন সংগঠন চেষ্টা করছিলেন যে রোহিঙ্গাদের আবার রাখাইন প্রদেশে যাতে ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু বাদশাতে এই আতাউল্লাহ। আপনাদের মনে আছে 2021 সালের সম্ভবত 29শে সেপ্টেম্বর কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে এই আতাউল্লাহ হামলা চালিয়েছিল, যাতে রোহিঙ্গাদের মধ্যে যারা চেষ্টা করছিলেন আন্তর্জাতিক স্তরে যোগাযোগ করে রোহিঙ্গাদের আবার রাখাইন প্রদেশে ফিরিয়ে দেওয়া যায়, তাদের সেই উদ্যোগ যাতে সফল না হয় সেই জন্য সে সেখানে নির্বিচারে গণহত্যা চালায়। মবিউল্লাহ নামে একজন মানবাধিকার কর্মী খুন হয়, আরো অনেকে খুন হয়েছিলেন। অর্থাৎ আতাউল্লাহর মতো জঙ্গিরা চাইছিলেন যে রোহিঙ্গারা আর রাখাইন প্রদেশে যাতে ফিরতে না পারে, রোহিঙ্গা ক্যাম্পে থেকে আইএসআই এর মদতে জেহাদি রিক্রুট হয়, সেই জেহাদিদের বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী নাশকতার কাজে ব্যবহার করা হবে। এই ছিল ব্লুপ্রিন্ট। খতরনাক জঙ্গি সেই আতাউল্লাহ হঠাৎ করে গ্রেপ্তার হয়েছে দুদিন আগে বাংলাদেশের নারায়ণগঞ্জের একটা বসত বাড়ি থেকে। কিন্তু তাজ্জব যে ঘটনায় সেটা হচ্ছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ছাড়া এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলেনি, অন্তর্বর্তী সরকারের কোনো বিবৃতিও নেই। এবং 19 তারিখ সন্ধ্যের খবর আমি আপনাকে বলছি, তখনও পর্যন্ত বাংলাদেশের বিদেশ মন্ত্রক বা র্যাব সাংবাদিক বৈঠক করেনি। শুধু র্যাবের কক্সবাজারের ইউনিট এই ঘটনাটা সত্যি বলে জানিয়েছে এবং কার্যত আতাউল্লাহ এবং তার 6-7 জন সঙ্গী র্যাবের কাছে বিনা বাধায় আত্মসমর্পণ করে। এখানেই বেঁধেছে গোল। অর্থাৎ এই আতাউল্লাহকে বাংলাদেশের জঙ্গি জেহাদিরা এবং অন্তর্বর্তী সরকার সেফ হাউসে রেখেছিল, যাতে পরবর্তীকালে তাদেরকে ভারত বিরোধী জেহাদি কার্যক্রমে ব্যবহার করা যায়। কোন সময় আতাউল্লাহ গ্রেপ্তার হলো? যখন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গাওয়ার্ড ভারতে এলেন, রাইসিনা ডায়ালগে যোগ দিলেন, অজিত ডোভাল, রাজনাথ সিং, নরেন্দ্র মোদী, জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন এবং বাংলাদেশে জঙ্গি কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। বলছেন ট্রাম্প প্রশাসনও বিষয়টা নিয়ে খুবই চিন্তিত যে পৃথিবীর সর্বত্র র্যাডিক্যাল ইসলাম খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। এই র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে ভারত আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে। এই কথা ডোনাল্ড ট্রাম্পও নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে বলেছিলেন এবং তুলসী গাওয়ার্ড সেই বক্তব্যকেই করবোরেট করেন। ঠিক তুলসী গাওয়ার্ড যখন ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে সরব হচ্ছেন, সেই সময় আতাউল্লাহকে সাজিয়ে গুছিয়ে গ্রেপ্তার করলো অন্তর্বর্তী সরকার। কিন্তু অন্তর্বর্তী সরকার আবার বিবৃতি দিয়ে কৃতিত্ব জাহির করেনি, কারণ আইএসআই এর কোলের ছেলে আতাউল্লাহকে গ্রেপ্তার করলে ইসলামাবাদের প্রভুরা যদি ইউনূসের প্রতি অসন্তুষ্ট হয়, সেই জন্য বিষয়টাকে খুব লো প্রোফাইলে রেখেছিল তারা।
শেখ হাসিনার সময় আমরা কি দেখতাম, র্যাব যখন কোনো জঙ্গি পরিকাঠামো ধ্বংস করত বা জঙ্গিদের গ্রেপ্তার করত, তখন নিয়মিত সাংবাদিক বৈঠক করে জানানো হতো। কিন্তু এ ব্যাপারে একেবারে নিশ্চুপ অন্তর্বর্তী সরকার। অর্থাৎ তুলসী গাওয়ার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটু চাপ দিয়েছে, তাতেই মুখ রক্ষা করতে যে জঙ্গি এবং তার সহযোগীকে ইউনূসের সরকার সেফ হাউসে লুকিয়ে রেখেছিল, সেই জঙ্গিকে গ্রেপ্তারের সাজানো নাটক করলো। ঠিক যেভাবে ওসামা বিন লাদেন ইসলামাবাদের অদূরে অ্যাবোটাবাদে সেফ হাউসে লুকিয়েছিল। আমরা সাদে বলি পাকিস্তান হচ্ছে টেরোরিজম, এক্সট্রিমিজম এবং অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার। এখন বাংলাদেশও হয়েছে সেই। এত বড় মাপের একজন জঙ্গি তথাকথিত গ্রেপ্তার হলো, আর ইউনূস সরকার সেটা নিয়ে উচ্চবাচ্য করছে না, নামকবাস্তি বিবৃতি দিচ্ছে। তখনই বোঝা যায় ডাল মে কুচ কালা হ্যায়। আমরা প্রথম থেকে বলে এসছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রকরা হচ্ছে ইসলামিক জঙ্গি। অনেক ইসলামিক জঙ্গি জেল ভেঙে পালিয়ে গেছে, কয়েকজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তাদের জামিনের বিরোধিতা সরকারি আইনজীবীরা করেনি। 400টা থানার অস্ত্রাগার থেকে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র জঙ্গি জিহাদিদের কাছে আছে। আইএসআইয়ের ডিজিকে রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা করেছিল ইউনূস সরকার। জসিমউদ্দিন রহমানের সঙ্গে রংপুরে গিয়ে আইএসআইয়ের ডিজি বৈঠক করেন। বাংলাদেশের কয়েকজন সেনাকর্তা লেফটেন্যান্ট কর্নেল ফাইজুর রহমানের নেতৃত্বে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি গিয়ে পাক বাহিনীর সঙ্গে দেখা করেন, সহযোগিতার বার্তা দেন। এই ফাইজুর রহমান ভারত বিরোধী শক্তি, পাকিস্তানের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরাতে চান, সেই জন্য নাকি কু পর্যন্ত করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু যদিও শেষ পর্যন্ত সেই অভ্যুত্থানের চেষ্টা সফল হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এর থেকে তো প্রমাণিত হলো যে কত খতরনাক জঙ্গি বাংলাদেশের মাটিতে নিশ্চিন্তে আছে এবং তাদেরকে অন্তর্বর্তী সরকার রীতিমতো সুরক্ষা দিচ্ছে, সেফ হাউস দিচ্ছে। এখন আন্তর্জাতিক চাপের মুখে দাঁড়িয়ে তারা লোক দেখানো, সাজানো গ্রেপ্তার করেছে। ওই রকম খতরনাক জঙ্গি বিনা প্রতিরোধে র্যাবের কাছে আত্মসমর্পণ করলো, গ্রেপ্তার হলো। এইসব ছেলে বুলোনো গল্প মানুষ আদৌ বিশ্বাস করবে? সাংঘাতিক লোক। রোহিঙ্গা স্যালভেশন আর্মি সে তৈরি করেছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরসা। রোহিঙ্গাদের যে শিবির আছে না কক্সবাজার ওই সমস্ত অঞ্চলে, ওখানে আইএসআই ভীষণ সক্রিয়, জামাত সক্রিয়। ওখান থেকে রিক্রুট হচ্ছে জঙ্গিদের, প্রশিক্ষণ দেয়া হচ্ছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং এমন এমন জায়গা আছে যেখানে বাংলাদেশের পুলিশ পর্যন্ত ঢুকতে ভয় পায়। মাদক পাচার, নারী পাচার, শিশু পাচার, যত ধরনের অসামাজিক কাজ হয় সবকিছু হয় ওই রোহিঙ্গা ত্রাণ শিবিরে। এবং ওই আতাউল্লাহ আইএসআই এর লোক হিসাবে ওই রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে কিশোর, বালক, যুবকদের রিক্রুট করে, জঙ্গি মতবাদে তাদেরকে দীক্ষিত করে। অর্থাৎ ইউনূস সরকারের কিন্তু ভান্ডা ফোর হয়ে গেল। ওরা কিন্তু বাধ্য হলো আতাউল্লাহকে গ্রেপ্তার করতে। এটা নাটক, লোক দেখানো গ্রেপ্তার, বার্তা দেওয়া, দেখো আমরা জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। আন্তর্জাতিক চাপ, ভারতের চাপ না থাকলে এই কাজটুকুও তারা করতো না। এখন আতাউল্লাহকে মুক্তি তারা দিয়ে দেবে, যেভাবে জসিমউদ্দিন রহমানকে মুক্তি দিয়েছিল ঠিক আতাউল্লাহকেও তারা মুক্তি দিয়ে দেবে। রাতের অন্ধকারে দেখবেন জামিনের আবেদন হবে, সরকারি আইনজীবীরা তার জামিনের বিরোধিতা করবে না। র্যাব কোনো সাংবাদিক বৈঠক করলো না, অন্তর্বর্তী সরকারের প্রেস উইং সব কিছু নিয়ে বক্তব্য রাখে। তুলসী গাওয়ারের বক্তব্য বাংলাদেশের ঐতিহ্য পরম্পরাকে আঘাত করেছে, তিনি কার্যত না জেনে একটা ভুল ন্যারেটিভ দিয়েছেন, এইসব বলেছে না।
প্রেস উইং, তাহলে আতাউল্লাহর মতো একটা জঙ্গি গ্রেপ্তার হলো নারায়ণগঞ্জের একটা বসত বাড়ি থেকে, সেখানে ইউনূসের প্রেস উইং এর নীরবতা আশ্চর্য নয় কি? সাজানো গোছানো নাটক করে আতাউল্লাহকে গ্রেপ্তার করেছে, আবার প্রকাশ করছে না যাতে আইএসআই রুষ্ট হয়। এই হচ্ছে অন্তর্বর্তী সরকারের আসল চরিত্র। বাংলাদেশের মানুষ বুঝুন, উপমহাদেশের নিরাপত্তার পক্ষে বাংলাদেশ ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে। এইরকম জঙ্গিরা যদি সেফ প্যাসেজ, সেফ হাউস পায় বাংলাদেশে, তাহলে তো এই উপমহাদেশের শান্তি সুস্থিতির পক্ষে বিপজ্জনক হবে। আমেরিকার একটা সংবাদপত্র একটা রিপোর্ট দিয়েছে, তাতে বলা হচ্ছে যে আমেরিকার প্রশাসনকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। তারা যদি ঢিলেমি দেখায় তাহলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে এবং সেখানে জঙ্গি পরিকাঠামো বাড়বে। বাংলাদেশের মাটি থেকে সারা বিশ্বে নাশকতা ছড়িয়ে পড়তে পারে। অতএব ইমিডিয়েট অ্যাকশন দিতে হবে, চাপ দিতে হবে। যদি বাংলাদেশ সরকার উদ্যোগ না নেয় তাহলে অন্য কিছু ভাবতে হবে। যে ওসামা বিন লাদেন ইসলামাবাদের নাকের ডগায় ছিল, নেভি সিল তাকে খতম করলো এবং লাদেনের মৃতদেহ সমুদ্রের জলে ভাসিয়ে দিল। প্রয়োজনে এই ধরনের ব্যবস্থা নিতে হবে আমাদের নাকের ডগায় এরকম খতরনাক আন্তর্জাতিক জঙ্গি থাকবে, লুকিয়ে থাকবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুধ কলা দিয়ে তাদের পুষবে, আর আমরা তো দেখবো না। আমরা তো বহুদিন ধরে বলছি যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হচ্ছে, জঙ্গিদের লীলাক্ষেত্র হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করছে, টেরর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে। ইউনূসের সরকার সেগুলো ভাঙবে না, কারণ ইউনূসের সরকারের সমর্থক ওই যারা রাস্তায় নেমেছিল মুক্তির একমাত্র পথ খিলাফত বলে, তারাই এই জঙ্গি জিহাদিদের মদত দেয়। অতএব বিশ্বকে এগিয়ে আসতে হবে, একজোট হয়ে বাংলাদেশের এই জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। তুলসী গাবার যখন ভারত সফর করলেন তার একদিনের মধ্যে গ্যারি পিটার্স বলে একজন সেনেটর ঢাকায় এসে ইউনূসের সঙ্গে দেখা করলেন। এই গ্যারি পিটার্সকে, তিনি মিশিগানের ডেমোক্র্যাট সেনেটর, একসময় বোধহয় মার্কিন বাহিনীতে ছিলেন, প্রতিরক্ষা অস্ত্র বিষয়ক যে কমিটি আছে তার একজন গুরুত্বপূর্ণ সদস্য, এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশন যে জর্জ সোরসের, এই লোকটি জর্জ সোরসের অত্যন্ত ঘনিষ্ঠ। ইউনূস, এই গ্যারি পিটার, এই জর্জ সোরেস, এরা কিন্তু ওই একটাই ইকোসিস্টেম। অর্থাৎ তুলসী গাবার এসছেন ভারতবর্ষে, ইউনূস লোককে দেখাতে চাইলো, দেখো আমিও মার্কিন সেনেটরকে আনতে পারি, যদিও সে ডেমোক্র্যাট সেনেটর, সেনেটেও ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নেই, মার্কিন কংগ্রেসেও নেই। গুরুত্বের দিক থেকে তুলসী গাবারের কাছে কিছুই নয়, কিন্তু টেন্ডেন্সিটা দেখুন, জর্জ সোরেসের লোকজনের সঙ্গে ইউনূসের মাখামাখি। জর্জ সোরেসের একটাই লক্ষ্য, জাতীয়তাবাদী সরকারকে উৎখাত করা, তার জন্য নানাভাবে সে সহায়তা করে। ভারতের বিরোধী রাজনৈতিক দলের কয়েকজনের সঙ্গে জর্জ সোরেসের ঘনিষ্ঠতা আছে। ইউনূসের সঙ্গে রাহুল গান্ধীর হাসি মুখে সাক্ষাৎকারের ছবি আমরা দেখেছি। জর্জ সোরেসের প্রতিষ্ঠানের বেঙ্গালুরুর অফিসে ইডি হানা দিয়েছে। 333 কোটি টাকা বিদেশি মুদ্রা ঘুরপথে ভারতে এনেছিল এই জর্জ সোরেসের সংস্থা, বিভিন্ন এনজিওকে, ইন্ডিভিজুয়ালকে দেওয়া গণতন্ত্রের প্রসারের জন্য। আসল কথা হচ্ছে জাতীয়তাবাদী সরকারকে বিব্রত করা, রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে এই ভদ্রলোক উল্লেখযোগ্য ভূমিকা নেয়, এবং ইউনূস কিন্তু এই ইকোসিস্টেমের সদস্য। এই ইকোসিস্টেমই বাংলাদেশের শেখ হাসিনা রেজিমকে চেঞ্জ করার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। 5-6 বছর ধরে তারা পরিশ্রম করে গেছে, অর্থ সাহায্য করেছে, এবং ইউনূস সেটাকে প্রত্যক্ষভাবে দেখভাল করেছে। সেই টাকা দিয়ে পাঠচক্র হয়েছে, জঙ্গি মতাদর্শের বীজ তরুণ কিশোরদের মনে বপন করা হয়েছে। ইউনূস
কখনো প্যারিসে থেকে কখনো আমেরিকা থেকে পুরো অপারেশনটাকে চালিয়েছেন। কিরকম শয়তান প্রকৃতির লোক এই ইউনূস আপনারা বুঝতে পারছেন। মিথ্যা কথা বলায় ও পিএইচডি, মিষ্টি মিষ্টি করে অনর্গল মিথ্যা কথা বলে এবং অত্যন্ত প্রতিহিংসা পরায়ণ, লোভী বৃদ্ধ। দেখুন শেখ হাসিনা ওকে ওই 10 তলা হাঁটিয়েছিল না সিঁড়ি দিয়ে, এই লোকটা এই রকম ট্রিটমেন্টই প্রাপ্য। ও হচ্ছে জঙ্গিদের নেতা। বাংলাদেশকে ধীরে ধীরে ও জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে। 85 বছর বয়সে ও চাইছে কি আরো কয়েকটা বছর এই ক্ষমতাটাকে এনজয় করা, প্রোটোকল নিয়ে ঘুরে বেড়ানো। তাতে বাংলাদেশ যদি উচ্ছন্নে যায়, বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্রের তকমা পায়, ইউনূসের কিন্তু কিচ্ছু যায় আসবে না। সে তার মাতৃভূমির প্রতি তার কণামাত্র অনুরাগ নেই, ভালোবাসা নেই। তার একটাই জিনিসের প্রতি ভালোবাসা, নিজের প্রতি, পরিবার, ঘনিষ্ঠ বৃত্ত, নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান। নইলে প্রায় 650 কোটি টাকার কর মুকুব করে, গ্রামীণ ব্যাংক 29 সাল পর্যন্ত কর দেবেন, এগুলো ইউনূস করেছে, এগুলোর অ্যাচিভমেন্ট। আর জঙ্গি জিহাদিদের গুডবুকে থাকার জন্য এই আতাউল্লাহর মতো জঙ্গিদের সেফ হাউস দিয়েছে। এগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে। তুলসী গাবার্ড বললেন না যে ট্রাম্প প্রশাসন উদ্বিগ্ন, তারা বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। আর প্রেস উইং কি বিবৃতি দিল যে তুলসী গাবার্ডের বক্তব্য অনভিপ্রেত, বাস্তবের সঙ্গে মিল নেই। তারপরেই আতাউল্লাহর মতো এক জঙ্গি গ্রেপ্তার হলো এবং বিদেশ মন্ত্রক চুপ, প্রেস উইং চুপ। বাধ্য হলো এই জঙ্গিকে লোক দেখানো গ্রেপ্তার করতে, আন্তর্জাতিক চাপ। কিন্তু গ্রেপ্তার করে সেটাকে নিয়ে প্রচার করছে না যাতে আইএসআই রুষ্ট হয়, পাকিস্তান রুষ্ট হয়। তাহলে বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র হওয়ার মুখে, এই ঘটনা কি তার প্রমাণ নয়? দর্শকরা কমেন্ট বক্সে লিখে জানাবেন।